শেষ পর্যন্ত বহুল আকাঙ্ক্ষিত যে ঘোষণা, সেই ঘোষণা প্রফেসর ইউনূস দিলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রত্যাশিত নির্বাচনের কথা বললেন। শেষ পর্যন্ত মনে হচ্ছে যে বিএনপির যে নতজানু রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছিল, বিএনপি যে সরকারের প্রশংসার রাজনীতি করছিল এবং সরকারকে নানা ইস্যুতে ছাড় দেওয়ার রাজনীতি করছিল, সেই রাজনীতিই বোধহয় শেষ পর্যন্ত কাজে দিল। অর্থাৎ বিএনপির রাজনৈতিক কৌশল শেষ পর্যন্ত কাজে লাগলো। প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। প্রধান উপদেষ্টা সেই ভাষণে তিনি নির্বাচনের তারিখ যে ফেব্রুয়ারিতেই হবে সেটা বলে দিলেন। কিন্তু যখন তিনি এই কথা বললেন তখন আরেকটা আলোচনাও কিন্তু উস্কে যাচ্ছে এবং আরেকটা আলোচনাও হচ্ছে, যে আলোচনাটা অনেক দিন থেকেই হচ্ছে, যে নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা তিনি বলেছেন। এখন যেটা তিনি বললেন সেটাও কার্যকর হবে এমন নিশ্চয়তা কোথায়? কি বললেন প্রফেসর ইউনূস এবং তার পরিপ্রেক্ষিতে কি হতে চলেছে সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, নির্বাচনের তারিখ ঘোষণা, একেবারে স্পেসিফিক তারিখ ঘোষণা না করলেও প্রফেসর ইউনূস জানিয়ে দিলেন যে 2026-এর ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হবে এবং নির্বাচন ওই সময় করার জন্য নির্বাচন কমিশনকে তিনি চিঠি পাঠাবেন এবং জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানালেন তিনি। 2026-এর ফেব্রুয়ারির যদি রোজার আগে নির্বাচন হয় তাহলে বিভিন্নভাবে বিভিন্ন আনঅফিসিয়াল সূত্র যে আলোচনাগুলো কয়েকদিন থেকেই শোনা যাচ্ছে, সেই আলোচনাগুলোতে উঠে আসছে দুটো তারিখ, ফেব্রুয়ারির 12 অথবা 13। এই দুই দিনের যে কোনো একদিন নির্বাচন হতে পারে, সেরকম সিদ্ধান্ত সরকার নিয়েছে, তেমনটাই বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে। ফেব্রুয়ারির 13 তারিখ শুক্রবার, শুক্রবারে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ শুক্রবারে নির্বাচন করার বড় প্রতিবন্ধকতা যেটা, সেটা হচ্ছে যে শুক্রবারে জুমার দিন, জুমার নামাজের একটা বড় ব্রেক দিতে হবে নির্বাচনে। সেই জুমার নামাজের বড় ব্রেক দিতে হলে নির্বাচনী কার্যক্রমে ভাটা পড়তে পারে। সেটা বিবেচনায় যদি আনা যায় তাহলে হয়তো ফেব্রুয়ারির 12 তারিখ বৃহস্পতিবার নির্বাচনের দিন হতে পারে। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কবে তারিখ ঘোষণা করে। সরকারের সঙ্গে নিশ্চয় এখন তারা আলোচনা করবে এবং আলোচনা যে আগেই হয়েছে সেটাও নিশ্চিত। যদি সরকার সত্যি সত্যিই নির্বাচন ফেব্রুয়ারিতে দিতে চায় তাহলে সেই আলোচনা নির্বাচন কমিশনের সঙ্গে হয়েছে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারেই হয়তো একটা খসড়া তারিখ বলবে। এখন তো স্পেসিফিক তারিখ নির্বাচন কমিশন বলবে না, কারণ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সময় স্পেসিফিক তারিখ বলবে। এখন হয়তো ওই ভাষা ব্যাপারই বলবে যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে। এখন আসি মূল আলোচনায়, যেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস যখন ফেব্রুয়ারির মধ্যাহ্নে মাঝামাঝি সময় নির্বাচনের কথা, অর্থাৎ রোজার আগে নির্বাচনের কথা বললেন ফেব্রুয়ারিতে, তার মানে ফেব্রুয়ারির কোনো একটা সময়, ধরে নেওয়া যায় দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের কথা যখন বললেন, তখন সেটা বাস্তবায়িত হবে কিনা সেই সন্দেহ কিন্তু চতুর্দিকে রয়েছে। কারণ তিনি নির্বাচন নিয়ে বহু সময় বহু কথা বলেছেন। নির্বাচন নিয়ে প্রথমে তিনি ডিসেম্বরের কথা বলেছিলেন 25-এর, এরপরে তিনি চলে গেলেন ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর থেকে জুনের পরে তিনি নতুন তত্ত্ব দিলেন এপ্রিলে নির্বাচন করার। এপ্রিলে নির্বাচন কতটা বাস্তবসম্মত সেই আলোচনা যখন হলো, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি কিন্তুর মধ্যে রাখলেন।
এবার এসে এই 5 আগস্ট যখন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিতে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এর আগেই আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখে শুনেছি যে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি যখন বৈঠক করেছেন তখন তিনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্রের দিনই একই সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সেটাই হলো, বাস্তবতা আমরা এখন দেখছি যে সেটাই হলো। কিন্তু ওই কনফিউশন রয়েছে, ওই কনফিউশন যখন রয়েছে তখন নির্বাচন না হোক, আবার এই নির্বাচন নিয়ে দ্বিমত রয়েছে সরকারের কাছের দল যারা এনসিপি, জামাত, ইসলামী দল, বিভিন্ন ইসলামী দল, তারা কিন্তু এই নির্বাচনের পক্ষে, দ্রুত নির্বাচনের পক্ষে তারা নয়। তাদের ভাষ্যগুলো বিভিন্ন জনের বিভিন্ন রকম। কেউ বলছে সংস্কার এবং বিচারের আগে নির্বাচন কোনোভাবেই প্রত্যাশিত নয়, আগে সংস্কার এবং বিচার শেষ করতে হবে তারপরে নির্বাচন, এবং এনসিপির পক্ষ থেকেও সেটা বলা হচ্ছে। আজকে এনসিপির নেতারা কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন এমন গুঞ্জন সারা দিন যখন চলছে, তখন সেটাও একটা আলোচনার মধ্যে এসেছে যে পিটার হাসের সঙ্গে আলোচনাটা কিংবা বৈঠকটা কী জন্য, কি ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন পেছানোর আলোচনা হচ্ছে কিনা, তারা পিটার হাসকে এটা বলার চেষ্টা করছে কিনা যে তারা নির্বাচন যেন, প্রধান উপদেষ্টা নির্বাচন যেন দ্রুত না করেন সেই ব্যাপারে চাপ দেয়া, সেরকম নানা বিষয় বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে। কিন্তু একটা ব্যাপার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন দিয়ে পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া আদতে এই সরকারের আর কোনো পথ খোলা নেই। পরিস্থিতিগুলো এত ঘোলাটে হয়েছে, ব্যর্থতাগুলো এত বেশি প্রকাশ্যে চলে এসেছে। গত 1 বছরে সরকার কোনো কিছুই কন্ট্রোল করতে যখন পারেনি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব তারা থামাতে পারেনি। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগই এসেছে যে মবকে তারা জাস্টিফাই করছে, মবকে তারা পৃষ্ঠপোষকতা করছে। সরকার থেকে সরাসরি করা না হলেও সরকারের ভেতরে অনেকেই এই কাজগুলো করছে। চাঁদাবাজির ব্যাপক রূপ আমরা দেখেছি, এবং সেই ক্ষেত্রে গতকালকেই একটা টক শোতে আলোচনা দেখছিলাম, সাংবাদিক মাসুদ কামাল এবং বিএনপি নেত্রী রুমিন ফারহানা তারা বলার চেষ্টা করছেন যে চাঁদাবাজির ঘটনা যে ঘটছে, জুলুমের ঘটনা যে সারা দেশে ঘটছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাই এটা ঘটাচ্ছে, এই ব্যাপারে সরকার কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। কারণ সরকার চাইছে, ইন্টেনশনালি সরকার চাইছে যে এই ব্যাপারগুলো এত বেশি মাত্রায় হতে থাকুক যেন জনগণের রাজনীতিবিদ এবং রাজনীতি সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হয়, এবং বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যেন সরকারের পক্ষে সুবিধা হয়। এবং এই সরকার বিরাজনীতিকরণ করার প্রক্রিয়াতে আছে, রাজনীতিকে মাইনাস করা। এবং রুমিন ফারহানা এটাও বলেছেন যে বিরাজনীতিকরণের কথা যখন আলোচনা হচ্ছে এবং রাজনীতিকে মাইনাস করার প্রসঙ্গ যখন আলোচনা হচ্ছে, তখন যে প্রশ্নটা সামনে নানাভাবে এসেছিল যে তারেক রহমান কেন দেশে ফিরছেন না, রুমিন ফারহানা এটাও বলেছেন তারেক রহমানের নিরাপত্তা, তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা যে নিশ্চিত করা হবে তার গ্যারেন্টি কোথায়, তার গ্যারেন্টি এখন পর্যন্ত তিনি পাচ্ছেন না বলেই ফিরছেন না। এবং যদি বিরাজনীতিকরণের প্রক্রিয়াতে সরকার থাকে তাহলে তো সরকারের প্রথম এবং একমাত্র টার্গেট হবে তারেক রহমানকেই তারা টার্গেট করবে। এরকম নানা আলোচনা কিন্তু চলছে। অর্থাৎ সরকার চাঁদাবাজির ঘটনাটাকে মোকাবেলা করেনি, থামায়নি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কারণ জনগণের যেন রাজনীতিবিদ এবং রাজনীতি সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হয়, যেন প্রফেসর ইউনূস সরকারের উপরেই এক ধরনের আস্থা আসে এবং জনগণ বলে যে আপনিই ক্ষমতায় থাকেন, রাজনৈতিক দলের চাইতে আপনি অনেক ভালো। এই রকম আলোচনা কিন্তু সমাজে অনেক জায়গায় অনেকভাবে আমরা শুনেছি। সেই সব আলোচনা হয়তো গুরুত্বপূর্ণ, সব আলোচনাই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে, এই ব্যাপারগুলো যদি সত্যিও হয়, বিরাজনীতিকরণের প্রক্রিয়াটাও যদি সত্যি হয়, তাহলেও চাঁদাবাজির ব্যাপারগুলো, লুটপাটের ব্যাপারগুলো, মবের ব্যাপারগুলো এমন পর্যায়ে গিয়েছে যে এটা কন্ট্রোল করা আর সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। এটা কন্ট্রোল করার কোনোভাবেই যখন সম্ভব হচ্ছে না এবং সরকার নানাভাবে বিতর্কিত হচ্ছে, সরকারের ভেতরের মানুষগুলো নানাভাবে বিতর্কিত হচ্ছে, সরকারের উপদেষ্টারা বিতর্কিত হচ্ছে, এনসিপিকে কিংস পার্টি হিসেবে আখ্যা দিচ্ছে স্বয়ং
টিআইবির মতো প্রতিষ্ঠান, যে টিআইবির প্রধান আবার সরকারের ঐক্যমত্য কমিশনের অন্যতম প্রভাবশালী মেম্বার, সরকারের সঙ্গে যিনি কাজ করছেন তিনিই যখন টিআইবি হয়ে কথা বলছেন তখন বলছেন যে এনসিপি কিংস পার্টি এবং সরকারের পৃষ্ঠপোষকতাতেই এটা তৈরি করা হয়েছে। এরকম বিতর্ক কিন্তু সরকার কোনোভাবেই থামাতে পারছে না। যখন থামাতে পারছে না তখন আদতে নির্বাচন দ্রুত দিয়ে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া কোনো উপায় নেই। এটাই একমাত্র সেফ এক্সিট। আর একটা বড় ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত সরকার বোধহয় ইকুয়েশন করে দেখেছে যে কোনোভাবেই আগামী নির্বাচনে যত প্রভাব বিস্তার করার ঘটনাই ঘটানো হোক না কেন, বিএনপিকে ক্ষমতায় না আনার প্রক্রিয়া সফল হবে না। বিএনপি জনসমর্থনে ক্ষমতায় আসবে। আর বিএনপি যদি ক্ষমতায় আসে, সেই বিএনপিকে তারা যদি আস্থায় রাখতে না পারে, বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপিকে যদি বিষিয়ে তোলে তারা, তাহলে বিএনপি সরকার গঠন করে পরবর্তী সংসদে এই সরকারের, বর্তমান সরকারের সমস্ত কার্যক্রম যদি বৈধতা না দেয়, তাহলে এই সরকারের সঙ্গে যারা জড়িত রয়েছে তারা সবাই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে। সেটা একটা বড় সমস্যার সৃষ্টি হবে, যেটা আমরা দেখেছি যে 111-এর সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আমরা দেখেছি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তাদের কর্মকাণ্ডের বৈধতা দেওয়ার পরেও কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশে থাকতে পারেননি। তারা এখন পর্যন্ত বিদেশে অবস্থান করছেন। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোই হয়তো ভবিষ্যতের একটা সিগন্যাল দিয়েছে এই সরকারের জন্য যে একমাত্র সেফ এক্সিটের পথ যে রাজনৈতিক দল জনসমর্থনে বেশি, সেই রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা, যেন পরবর্তী সংসদে এই সরকারের সমস্ত কার্যক্রম বৈধতা পায়। সেটাই কি একমাত্র কারণ? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।